এখন মুগ্ধ করে বললাম তো মতিনন্দীর গদ্য খুবই তীক্ষ্ণ তীব্র, মানে একদম বুকের মধ্যে গিয়ে ঘা দেয়, এই একেবারে বিদীর্ণ করে ফেলে। এটা খুবই, এবং সন্দীপন যেখানে বলেছেন যে গদ্যটাকে তাদের প্রজন্মের মধ্যে সম্পূর্ণ করতে পেরেছেন মতিনন্দী। মতিনন্দী নিজে আবার এটা স্বীকার করেন না, কিন্তু আপনি মতিনন্দী পড়তে গেলে দেখবেন যে আপনাকে একদম মানে বিদীর্ণ করে ফেলছে, আপনাকে নগ্ন করে ফেলছে। এবং আমার যত স্বার্থবুদ্ধি, আমাদের যত নীচতাহীনতা, সেটাকে একেবারে মানে দিনের আলোর মতো একেবারে পরিষ্কার করে ফেলছে। আপনাকে লজ্জা দিবে। আর স্যার আপনি আরেকজন কথা বলছিলেন বিভূতিভূষণ। হ্যাঁ, আবার একদম উল্টো দিকে আমার ভীষণ প্রিয় বিভূতিভূষণ। তিনি খুবই কোমল, খুবই স্নিগ্ধ, এবং এই কোমল স্নিগ্ধতার ভেতর দিয়েই জীবনের তলার যে বিষয়গুলি, উপরের যে বিষয়গুলি, মাঝের যে বিষয়গুলি, সবগুলি আস্তে আস্তে আপনাকে অনুভব করাবেন। মানে আপনাকে অনুভব করাবেন, উনি বলবেন ওনার মতো করে, কিন্তু অনুভব করবেন আপনি। বিভূতিভূষণের এই অসাধারণ অনুভব করানোর ক্ষমতা আছে, যেটা বাংলা সাহিত্যে বিরল। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। স্যার কমল কুমারের লেখা নিয়ে অনেকের একটা অভিযোগ থাকে যে কঠিন গদ্য। হ্যাঁ, আপনি কি বলবেন? আমি তো বলবো যে কমল কুমারের গদ্য কঠিন, এবং এই কঠিনের যে সৌন্দর্য, যেই মানে যে বিভা, যে আমি বলি একটু আগে বললাম যে কমল কুমারের লেখা হচ্ছে হিরণময় সিঁড়ি, মানে একেবারে খুবই দামি, মানে হীরার তৈরি সিঁড়ি। আপনাকে এই হীরার তৈরি সিঁড়িতে আমি পা দিতে পারবো, এটা কাদের থাকে, মানে কি পরিমাণ বিত্তশালী ঐশ্বর্যময় হলে ওই সিঁড়িটা তৈরি করা যায়। কমল কুমারের ওই অত্যন্ত দামি সিঁড়ি আর কি, এটা সবাই পাও রাখতে পারবে না। তো আপনি যেমন অতি উচ্চ দালানে চাইলে উঠতে পারবেন না, আপনাকে হয় লিফটে নয় পায়ে হেঁটে, চট করে তো আমি উঠতে পারবো না। তো কমল কুমার অনেক উঁচু তলার, মানে কিন্তু আবার সবচেয়ে নিচু তলার মানুষের সাথে উনি কিন্তু, হ্যাঁ, উনি বলছেন যে মানুষ কি কম গা, মানে মানুষ এটা বিরাট ব্যাপার, মানুষ কি ছোট। উনি বলছেন যে জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন, কিন্তু মানুষ কিন্তু কোনো অংশে কম নয়। এই যে, এবং কোন মানুষ? প্রাকৃত জন, একদম এই যে খেটে খাওয়া মানুষ তারা। উনি অদ্ভুত, উনি কিন্তু এই যে পেডিগ্রিতে বিশ্বাস করেন, বংশমর্যাদায় বিশ্বাস করেন, বর্ণপ্রথায় বিশ্বাস করেন, অদ্ভুত ব্যাপার। এগুলো ওনার কতটুকু ভান, কতটুকু আসলে সত্যি জানেন, কিন্তু যে অর্থে কমল কুমার একজন বিচিত্র রকম মানুষ, সেটা একজন লেখক, এবং যেটা বললাম যে শাস্ত্রসম্মতভাবে বিবাহিত সাহিত্যের সঙ্গে একটা লোক সাহিত্যের সঙ্গে বিবাহিত, মানে বিবাহিত জীবন বলতে যা বোঝায়, এবং বিশ্বস্ত বিবাহিত। তো এইরকম একজন মানুষ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, সাহিত্যই তাকে আসলে তার জীবন, মানে সাহিত্যই তাকে এটা ধরে রাখছে, তার সমস্ত কিছুকে ধরে রাখছে। যদি শিক্ষকতা করতেন, খুব অভাবেই বা মানে বংশগতভাবে একটা ছিলেন সচ্ছল পরিবারের, কিন্তু কমল কুমার ভীষণ রকমের একজন ঐশ্বর্যবান মানে লেখক। হ্যাঁ, জীবনের অর্থ হচ্ছে মুক্তি, মানে মানুষ মুক্ত হয়, গর্ভ থেকে মুক্ত হয়, তারপর হচ্ছে নানান রকমের বয়সের একটা সীমাবদ্ধতা থাকে, ওখান থেকে সে মুক্ত হয়। এইভাবে তারপরে সে বিয়ে করে অথবা করে না, এরকম মানে সে একটা স্তর থেকে আরেকটা স্তরে যায়, মুক্ত হয়, সে বন্দী হয়, মুক্ত হয়। এটাই জীবন আর কি। মানে আমার কাছে এরকমই মনে হয়, মুক্তি আর বন্দিত্ব দুটো একটা তাল মিলিয়ে চলে। অন্যের কাছে অনেক কিছু হতে পারে, জীবনের অর্থ তো এক কথা বলা খুব মুশকিল। প্রায় লেখকদেরকে জিজ্ঞেস করা হয় আপনি কেন লিখেন, এই প্রশ্ন যদি আপনাকে করি আপনি কি বলবেন? আমি কেন লিখি, এটা আমি নিজেও অনেক ভেবেছি যে কেন লিখি। মানে এটাই প্রশ্ন, যে একজন কেন গান গায়, একজন কেন ছবি আঁকে, একজন কেন মাঠে কাজ করে, একজন কেন গাড়ি চালায়, এটা জিজ্ঞেস করা হয় না। লেখককে জিজ্ঞেস করা হয় আপনি কেন লেখেন। কারণ লেখাটা এমন একটা জিনিস, লেখাটা মনে হয় সবচেয়ে উচ্চ পর্যায়ের একটা জিনিস, যেটা সবাই পারে না, আবার অনেকেই করতে চায়। আমি কেন লিখি, আমি আসলে মাঝে মাঝে ভাবি আমি সব কিছুর জন্য লিখি। আমি আনন্দের জন্য লিখি, আমি খ্যাতি অর্থের জন্য লিখি না, তাও বলবো না, ওটার জন্য লিখি। আমি মানুষ যাতে আমাকে, ওই যে মার্কেস যেটা বলেন, আমাকে যাতে আরও বেশি ভালোবাসে সেই জন্য লিখি, বন্ধুরা যাতে অনেক ভালোবাসে সেই জন্য লিখি, অনেক কারণে লিখি। আমি কোনো একটা কারণে, সবচেয়ে বড় কথা হচ্ছে লেখাটা আমাকে অনেক কিছুর হাত থেকে বাঁচায়। আমার অনেক রকমের, একটা মানুষ জীবনের মধ্যে তার নানান রকম জটিলতার মধ্যে সে পড়ে। তো এই যে জটিলতার মধ্যে পড়ে, আমি দেখেছি যে আপনি একটা জিনিসকে যত জটিল করবেন তত কিন্তু জিনিসটা জটিল হতে থাকবে। লেখা দিয়ে এই জিনিসটা মোকাবেলা করা যায়। আমার মনে হয় যে এই জিনিসটা মোকাবেলা করার জন্যই আমি লেখাটা করি, মানে লেখাটা আমার একটা আত্মরক্ষা, এই জন্যই আমি লিখি। ভালো স্যার, খ্যাতির মোহ কি আছে যে আমি লিখে? খ্যাতির মোহ নাই, খ্যাতি হলে হবে, না হলে না, এটা নিয়ে আমি একদম ব্যস্ত না। আমার মনে হয় যে
যেটুকু লিখছি বা যেটুকু হচ্ছে ভালো, হ্যাঁ আমি যদি খুব ভালো লিখি, মানে আমি একটা বই লিখলাম সেটা খুব ভালো হলো কিন্তু মানে সেটার কোনো ইয়া হলো না, সেখানে হয়তো বা আমি একটু হতাশ হতে পারি। আমার যেহেতু মানে আমার একটা সমস্যা আছে যে আমি হতাশ হতে পারি না, এটা আমার নাই। মানে এটা আমি বহুবার বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, হতাশা পায় না। কারণ আমি প্রতিদিন চেষ্টা করি কিছু না কিছু পড়ার, কিছু না কিছু শেখার, কিছু না কিছু লেখার। হয় আমি ডায়েরি লিখি, ডায়েরি যদি না লিখি জার্নাল লিখি, জার্নাল যদি না লিখি আমি এমনি কোনো একটা আমার ওই যে ছোট ছোট 1 লাইন 2 লাইনের একটা ডায়েরির মতো আছে, একটা জিনিস মনে হলো আমি এখানে লিখলাম। এইভাবে আমি প্রতিদিন কোনো না কোনো কিছু লিখি এবং এই লেখার মধ্যে দিয়ে মনে হচ্ছে ওই লেখাটা আমার সাথে এক ধরনের কথা বলে, যে কারণে আমার মনে হয় যে এটাই আমার লেখার কাজটা। আমি এই লেখার মধ্যে দিয়ে খ্যাতিমান হচ্ছি না অখ্যাতি মানে ডুবে যাচ্ছি অথবা বিখ্যাত হচ্ছি, কোনোটাই খুব গুরুত্বপূর্ণ না। স্যার, আমরা সমাজে অন্য পেশা যারা আছেন, একজন ডাক্তারের রোল আমরা জানি, একজন আইনজীবীর রোল আমরা জানি, অন্য পেশা যারা আছে সবার রোল আমরা জানি। সেক্ষেত্রে সমাজে একজন লেখকের রোলটা আসলে কি? লেখকের রোল তো এই যে পুরনো কথা, এগুলো সে হোরেস বলেছেন সেই রোমান আমলে, তার আগে অ্যারিস্টটলরা, প্লেটোরা বলেছেন। এবং প্লেটো তো আসলে লেখকদের একটু যে কবিদেরকে রাষ্ট্রের বাইরে, রিপাবলিকের বাইরে রাখতে চেয়েছেন। লেখকের ভূমিকাটা আসলে আমার মতে সৌন্দর্য সৃষ্টি করা, মানে বঙ্কিম বলেছেন সৌন্দর্য এবং কল্যাণ। হয় যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারো তাহলে লিখবে, অথবা লিখে যদি মানুষের উপকার করতে পারো তাহলে লিখবে, এছাড়া কলম ধরা পাপ, এরকম মনে করছেন। আমার মনে হয় যে একটা মানুষের মানে আনন্দে নিজে, মানে আমি যদি লেখার মধ্যে যদি আনন্দ পাই, লেখাটা যদি আমার একটা, তাহলে আমার হাত থেকে কিন্তু আমার অনেক অনিষ্টের হাত থেকে প্রচুর মানুষ বেঁচে যাবে, তাই না? মানে লেখা আমি যদি লিখি তার মানে কি আমি অন্যান্য অনেক কিছু করব না। তো মানুষ যত লিখবে, যত পড়বে, তার সে কম ক্ষতিকারক মানুষ হবে সমাজের, রাষ্ট্রের। তো লেখার কাজ হচ্ছে সমাজটাকে আসলে অপেক্ষাকৃত কম ক্ষতির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া, যাতে করে জীবন, মানুষ এবং ওই যে জটিলতা সেটা যাতে অনেক বেশি ভারসাম্যপূর্ণ থাকে, এই খুব মনে হয়। খুবই অসাধারণ বলেছেন স্যার। আমি যদি আপনাকে জানতে চাই, আপনি কি ধনী মানুষ? আমি ধনী? হ্যাঁ, আমি তো ওই যে আমার বাসায় সোফাও নাই বসার, আপনারা তো গিয়ে একটা ওই যে ডিভানে বসলেন। আমি ধনী না, কিন্তু আমি ভীষণ রকম ধনী। মানে ধনী এই জন্য যে আমি এই যে বইপত্রের যে জগৎ এবং এই যে বই যারা লেখেন এবং নানান বিষয় বই, শুধু শুধু সাহিত্য না, বিজ্ঞান, ইতিহাস, দর্শন, কি না, মানে যত রকমের জ্ঞান আছে। একমাত্র যে পিওর সায়েন্স, মানে যেটা হচ্ছে একদম টেকনোলজির জ্ঞান, ওটা ছাড়া যত রকম তাদের সমস্ত কিছু, রজার পেনরোজ বলি, তারপরে হচ্ছে ওই কার্ল সাগান বলি, আইনস্টাইন, মানে আমি সব জায়গায় গিয়ে স্টিফেন ওই যে ওনাকে স্পর্শ করতে পারি, জামাল নজরুল ইসলামকে স্পর্শ করতে পারি। আমার মনে হয় যে ভাষাটা আমাকে এই সুযোগটা দেয়। যদি ভাষা না থাকতো আমি তো ওনাদের সাথে যোগাযোগ করতে পারতাম না, ওনাদের সাথে কি ফোনে কথা বলবো, চিনবেই না। এই যে আপনার ধনী স্যার, এই ধনী আপনাকে কি করেছে? আপনার সেই সংগ্রহটা কি? ধনী? হ্যাঁ, ধনী মানে কি, আমি তো আসলে খুব বিত্তমানের ছিলেন, আমি খুবই সাধারণ একটা, এখন সৌভাগ্য দুর্ভাগ্য, আমরা সংগ্রহের কথা বলছি, বইয়ের কথা বলছি। হ্যাঁ, ওই তো, মানে আমি তো বিত্তমানের ছিলেন না যে আমার বাবা প্রচুর টাকার মালিক ছিলেন, আমি নিজেও প্রচুর বেতন পাই, তা তো না। হ্যাঁ, তো আমি যেটা করেছি যে আমি আসলে অন্যদিকে আমার কোনো খরচ নেই। আমি কোনো রকমের, আমার কাপড় চোপড় আমি খুব বেশি খরচ করি না, আমি যত সিম্পল চলা যায় চলি। খাওয়া দাওয়া আমি খুব পরিমিত করি। হ্যাঁ, আমি খেতে পছন্দ করি কিন্তু আমি প্রচুর খাই না, এটা হচ্ছে বিষয়টা। তো এই দিক থেকে আমার মনে হয় যে আমার চাহিদাটা কম, এই জন্য আমি ধনী। আর আমার প্রচুর বই আছে, মানে একটা মানুষের যতখানি বই হলে চলে তার চেয়ে বেশি আছে। তো এই দিক থেকে তো আমি যথেষ্ট ধনী। আমি হিসাব করে দেখেছি প্রায় কত সারা জীবনে আমার মিলায় যদি হয় 60 লাখ টাকার বই কিনেছি। তো এটা তো প্রায় কোটি টাকার কাছাকাছি, মানে আরেকটু হলে কোটি টাকা হয়ে যাবে। এটা তো আপনি বিরাট ধনী। হ্যাঁ, সে অর্থে আমি বিরাট ধনী, এবং এই বইগুলি আমার কাছে আছে, মানে আছে, এবং এই বইগুলির সঙ্গে আমি জীবনযাপন করি। এবং আমি বলবো না, আমার সমস্ত কিছু, আমার বন্ধু বান্ধবের সাথে কথা, এই যে আপনার সাথে কথা বলছি, আমি এটা সহজ মানুষ হওয়ার জন্য বই পড়ি। এই লালনরা যে অর্থে সহজ মানুষ, আমি মনে হয় যে এই যে বই পড়াটা আমার কাছে একটা মানুষ হিসেবে একটা প্রাণবন্ত, একটা জ্যান্ত মানুষ, সহজ মানুষ, স্বাভাবিক মানুষ, যে আরেকজন মানুষকে খুব সহজভাবে নিতে পারে। সে ইয়ে করে না, জাজমেন্টাল হয় না, আগে থেকেই বলে ও কেমন, এটা করে না, সহজ। এটা হওয়ার জন্য, এইটা হচ্ছে ধনী হওয়ার সবচেয়ে বড় দিক। আপনি যত জটিল হবেন তত গরিব হবেন, এবং সেই রাস্তাটা বই করে দিয়েছে। হ্যাঁ, সেই রাস্তায় বই করে দিয়েছে। আমি জটিলতা মুক্ত, এই জন্য আমি ধনী। যে জটিল সে গরিব, সে যত বড় লোক হোক সে গরিব, কোনো সন্দেহ নাই।